বাসাটা নিশ্চয়ই একটা হিস্ট্রি রয়েছে, রাইট? সেটা কি? যদি আমি একটু প্রপার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি তাহলে সেটা হচ্ছে যে আমার দাদাজান যখন বাসাটা তৈরি করেন সেই জায়গাটা ছিল একটু মানে হন্টেড, বা সেই জায়গাটা ছিল হিন্দুদের একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল একটা পাশে, অ্যান্ড ছিল যেটা হচ্ছে শ্মশান যেটাকে বলে। আচ্ছা, ওই জায়গাটাকে ক্লিন করে বাসাটা তৈরি করা হয়, অ্যান্ড তার থেকেই মানে সেটা কেন্দ্র করে বাসাটার প্রবলেমগুলো শুরু হয়। তখন থেকে বাসার প্রবলেম শুরু হয়ে যায়। কি ধরনের প্রবলেম দিয়ে শুরু হয়েছে? প্রবলেমটা আসলে প্রথমত যখন বাসাটা দাদু তৈরি করে তখন ওই বাসাতে কেউ বসবাস করতো না, সেটাকে গোডাউন হিসেবে ব্যবহার করা হতো বিজনেসের খাতিরে। তো আমাদের ফ্যামিলি যখন ঢাকায় সেটেল ছিলেন তখন এক পর্যায়ে তারা বিজনেসের খাতিরে আমার বাবার নারায়ণগঞ্জে শিফট হতে হয়। আচ্ছা, শিফট হওয়ার পরবর্তীতে যেটা হয়, যেহেতু ওইখানে কোনো মানে মানুষের বসবাস ছিল না, তো ক্লিন করে আম্মু আব্বুরা ওদের মতো করে সেটেল হয়। সেটেল হওয়ার পরে যেটা হয় যে প্রথম ঘটনাটাই শুরু হয় যে এক্সিস্টেন্সটা বোঝা যায়, সেটা সূত্রপাতটা ঘটে আমার মামুনির সাথে। সেটা হচ্ছে সে যখন মানে কোনো একটা বাসার যেমন কিছু কিছু স্পেসিফিক প্লেস থাকে যেটা একটু যেখানে প্রবলেম গুলো বেশি হয়, তো এর মধ্যে একটা রুম রয়েছে, সেই রুমে আম্মু তার মতো করে গুছাচ্ছিল বসে, তখনই সে বিষয়টা ফিল করতে পারে বলতে তাকে সন্ধ্যার ঠিক আগে মাগরিব টাইমের সমস্যাগুলো হয়। সেটা হচ্ছে কেউ হয়তো পেছন থেকে তার নাম ধরে ডাকছে, কেউ হয়তো বলছে যে এখান থেকে চলে যা। আচ্ছা, এসব প্রবলেম গুলো হতো। তো একটা সময় যেটা হয় যে আম্মু বারান্দায় বসে থাকে, বসে থাকার পর কেউ একজন তার মানে পানি ছিটিয়ে দেয়। কারণ পানি ছিটানোরটা এমন একটা বিষয় ছিল, স্মেলটা ছিল যে লাইক আমরা যেটাকে রোজ ওয়াটার বলি, গোলাপ জল বলি যেটাকে, এই ধরনের স্মেলটা আসে। তো আসার পর সে সাধারণত ভয় পেয়ে চলে যায় ওই জায়গাটা থেকে। তো চলে যাওয়ার পরে আম্মু প্রচন্ড ভয় পায়। ভয় পাওয়ার পর থেকে সে একটু অসুস্থ হয় এবং তার ভেতরে ভয়টা থেকেই যায়, সে কোনো কিছু নর্মালি করতে পারে না। তো হুজুর দেখানো হয়, কোনো কিছুতে হয় না। তো অ্যাটলিস্ট শেষ পর্যন্ত একজন আমার চাচু আছেন, সে বিষয় এইসব নিয়ে করতো, প্র্যাকটিস থাকে তার, মানে পাওয়ার প্র্যাকটিস বা যেটাই আমরা বলি। তো তখন দেখা যায় উনি আম্মুকে বলে যে আপনি যেখান থেকে তুমি ভয়টা পেয়েছো, যে বারান্দায় ভয়টা পেয়েছো, সেখানেই তোমার এটা প্রবলেমটা সলভ হতে পারে। সেটা হচ্ছে তুমি মাগরিবের টাইমে 3টা কাঠি নিয়ে বসবা, পবিত্র অবস্থায় বসবো অবশ্যই। কাঠিটা হচ্ছে মানে আমরা শলার কাঠি বলি না, হ্যাঁ ঝাড় দেওয়া হয়, যে ওই শলার কাঠিটা দিয়ে 3টা শলার কাঠি নিয়ে বাঁ দিকে রেখে তুমি বসবা, বা শোল্ডারের দিকে টাচ করে তুমি বসে থাকবা, দেন যা হওয়ার হবে। তো মাগরিবের ঠিক 2 মিনিট আগে ওখানে আম্মু সেম ওয়েতে বসার পরে যেটা হয় যে আম্মুর কন্ট্রোলে থাকে না, কন্ট্রোলের বাইরেই আম্মুর যে বাঁদিকে ছিল শোল্ডারে কাঠি 2-3টা, আম্মুর হাতটা অটোমেটিকলি ডান শোল্ডারে এসে টাচ করে। এটা আম্মু কিছু করে না, এটা হয়ে যায়। সাথে সাথে আম্মুর সামনে একজন মুরব্বী এসে দাঁড়ায়, হুজুর দাঁড়ায়, অনেক লম্বা করে একজন হুজুর দাঁড়ায়, বড় বড় লাল দাড়ি থাকে, পান খাওয়া অবস্থায় এরকম একজন তাকিয়ে হাসি দেয়। তো সেটা দেখে আম্মু ভয় পেয়ে চলে যায়। তো ওইখান থেকে মানে বিষয়টা শুরু হয় যে আম্মু মানে সরাসরি আসে বিষয়টা। এরপর থেকে যেটা হয় যে মানে মানে কি বলে, সরাসরি দেখা যায় কেউ হয়তো নামাজ পড়া অবস্থায় দেখতে পাচ্ছে, কেউ হয়তো দেখছে যে অজু করছে। এই ভালো জিনিস যেটা, আমি আরেকটা কথা স্কিপ করে গিয়েছি, যে আমাদের বাসায় 2টা জিনিসের এক্সিস্টেন্স রয়েছে, সেটা হচ্ছে একটা ভালো আর একটা হচ্ছে খারাপ। তো যে ভালো জিনিসটা সেটাকে সবাই সবসময় নামাজ পড়া অবস্থায় দেখে বা অজু করছে, এরকম পবিত্র অবস্থাগুলো, ভালো অবস্থাগুলোই দেখতে পায়। এবং আপনাদের বাসায় নাকি কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা খুব সেটা হচ্ছে রাতে, ভোর রাতে প্রায় সময় কোরআন তেলাওয়াত হতো, এবং এত সুন্দর করে কোরআন তেলাওয়াত মানে সাধারণত স্বাভাবিক মানুষের পক্ষে পসিবল না। বাসার কোন জায়গা থেকে শব্দটা পাওয়া যেত? বাসার আমাদের নিচের ফ্লোর থেকে একটা কর্নার। আশেপাশের মানুষও আমি শুনলাম যে আপনাদেরকে বলতেন যে কি এত সুন্দর করে কোরআন শরীফ পড়েন। আশেপাশে সবাই কোশ্চেন করতো আম্মুকে যে ভাবি আপনাদের বাসায় কি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তো আম্মু তো বিষয়টা জানতোই যে প্রবলেমটা কোত্থেকে হচ্ছে। তো আম্মু নিজেও বলতো যে ভাবি আমরাও শুনি কিন্তু আসলে জানি না যে আপনাদের বাসায় নাকি কোনো কাজের মানুষজন, কাজের মানুষ বলতে মানে কাজের মানুষ কেউ টিকতে পারে না, এবং যদি কোনো অতিথি আসেন সে নিজেও ওইখানে শান্তিতে থাকতে পারবে না। মানে এক কথায় আমরা নিজেরা ইউজ টু হয়ে গিয়েছি, আমাদের সাথে প্রবলেম হয়
কিন্তু প্রবলেমটা দ্বিগুণ বেড়ে যায় যখন কোনো নতুন কোনো মানুষ আমাদের বাসায় আসে এবং সে রাতে স্টে করে। রাতে স্টে করলে আরো ঝামেলাটা হবে। stay মানে তার করলেই মানে ঝামেলাটা ব্যাপারটা হয়। আপনার সাথে কথা বলে যেটুকু বুঝতে পারছিলাম সেটা হচ্ছে এরকম যে যদি নতুন কোনো মানুষ বাসায় আসেন বা এরকম কোনো একটা কিছু ঘটে, তাহলে সেই মানুষটাকে যত রকম ভাবে ঝামেলা করা যায় তার যত সাথে, রকম ভাবে ঝামেলা করা যায় সে করবে। সেটাই। মানে এক কথায় যে তোমরা আছো বাসায়, তোমাদের সাথে করি, আবার নতুন কেন মানুষ আসছে, বিষয়টা যেমন এমন একটা পর্যায়ে কেমন গিয়ে দাঁড়ায়। যেমন আপনি যদি কিছু বলতে চান এরকম টাইপের। এমন যদি আমি স্পেসিফিক অনেক ঘটনা আছে যে সবার সাথেই হয়, তো আমি স্পেসিফিক কিছু তুলে ধরি। সেটার মধ্যে হচ্ছে গিয়ে যে একদিন আমার এক কাজিন আছে, and আরেকটা কথা বলে রাখি আমি, যেটা আমি ভাই আপনাকেও বলেছি, যে ওই রিলেটিভরা আসলে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো ওর কথাটাই আমি বলি যে ও একদিন বাসায় আসার পরে যেটা হয় যে ও দেখতে পায় আমাদের বাসাটা হচ্ছে অনেকটা ইউ শেপ, এন্ড বাসার বিবরণ যদি দিতে যাই, অনেকটা পুরোনো দিনের বাসা যেরকম থাকে, স্কুল ঘরগুলো লম্বা বারান্দা চলে যায় এবং পাশ দিয়ে ছোট ছোট বা আমাদের রুমগুলো চলে যায়, এরকম একটা। তো এই পাশে বারান্দা থেকে ওই পাশে বারান্দায় সে কমন ওয়াশরুমে গিয়েছিল। তো আসার পর সে দেখতে পায় যে আমার আম্মু ওই পাশে দাঁড়িয়ে আছে। এটা কমন বিষয়, সবাই দেখে যে কারো না কারো রূপ ধারণ করে ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যারা জানি তো জানি, কিন্তু নতুন যারা আসে তারা তো জানে না বিষয়টা। খুবই স্বাভাবিক। তো সে বুঝতে পারে যে খালামণি দাঁড়িয়ে আছে, আমি ওই পাশেই যাব। তো স্বাভাবিকভাবে ওই পাশে যেতে নেই এবং আমরা এই রুমে বসা। তো আমার আম্মু ওকে ডেকে বসে, তুই কোথায় যাচ্ছিস? তো বলে, খালামণি তোমাকে তো দেখলাম ওই পাশে দাঁড়ানো। তো আমরা তো বুঝেছি বিষয়টা কি। তো আমরা চলে আসি, ও আমাদের রুমে চলে আসে, বসার পরে যেটা হয় আমরা ফিল করতে পারি দ্যাট মোমেন্ট যে কেউ একজন খুব দৌড় দিয়ে আমাদের রুমে আসছে। মানে কেউ যদি দৌড়ে আমাদেরকে মানে কোনো একটা রুম উল্লেখ করে আসে, সেটা ফিল করা যায়। তো এক্স্যাক্টলি আমরা আবার তো দরজার দিকে তাকিয়ে আছি, দরজাটা খোলা ছিল, তাকিয়ে আছি। দ্যাট মোমেন্ট যেটা মনে হলো যে কেউ এসে ধাক্কা খেলো, মানে ওয়ালের মধ্যে এসে যদি দৌড় দিয়ে এসে ধাক্কা খেয়ে যায়, সেম ফিলটা হলো যে কেউ একজন এসে ধাক্কা খেয়ে গেল, ভেতরে ঢুকতে পারলো না। এন্ড যেটা দেখলাম যে এক হাত উপরে দুটো শুধু পা ভাসমান অবস্থা, আর শুধু দুটো পা, আর কিছুই দেখতে পেলাম না। এবং এটা একদম স্পষ্ট দেখা হ্যাঁ, স্পষ্ট। এটা শুধু আমি যে একা দেখেছি তা না, রুমে যত আমরা যারাই ছিলাম সবাই দেখেছে। মানে আমি যারা শুনছেন তাদেরকে একটু বলবো যে আপনাদের জাস্ট মানে একটা আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা যে দরজাটা খোলাই ছিল, বাট হঠাৎ করে মনে হলো যে ওইখানে এসে কেউ একজন আটকে গেল, মানে অদৃশ্য কোনো কিছু। দরজাটা উল্লেখ করে দরজার দিকেই তাকিয়ে আছি, কারণ আমরা বুঝতে পারছি যে কেউ একজন দৌড়ে আসছে। তো আমরা লক্ষ্য করছি যে কে আসছে, এবং সেখানে অদৃশ্য কোনো একটা কিছুর সাথে সাথে ধাক্কা খেলো, এরকম একটা অবস্থা। এবং আপনি কোন সময় ভেবে দেখেন যে আপনি যেখানে বসে আছেন বা আপনি যে ঘরে বসে এখন আমাকে শুনছেন বা যে ঘরে আপনি ফিরবেন, হয়তো রাস্তায় আছেন এখন, সেই ঘরটাকে কল্পনা করুন এবং সেই ঘরের জাস্ট মানে একদম দরজার চৌকাঠের জায়গাটায় যদি আপনি দেখেন যে শুধু দুটো পা, তাহলে কেমন লাগবে আপনার? তো সেই জিনিসটা একদম চোখের সামনে যিনি দেখেছেন, তার ব্যাপারটা আসলে একেবারে অন্যরকম। আচ্ছা, তারপরে কি হলো? তারপর এই আপুটাকে কেন্দ্র করে আরো একটা যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কিছুদিন পর যেটা হয় যে আমরা আমাদের রুমে, যে রুমে বসা ছিলাম, এই রুমের বড় রুমটাতে বসা ছিলাম কর্নারে, এবং এই রুমের পাশেই হচ্ছে একটা বলা যায় পরিত্যক্ত একটা মাঠ আছে। আচ্ছা, রুমের পাশে, মানে যে জানালাটাগুলোকে উল্লেখ করে আমার আপু বসেছিল। তো এর পেছনে হচ্ছে আমাদের পুকুরটা, সেই পুকুরটাও ভালো না, সেই বিষয়ে পরে আমি আসবো। তো যেটা হয়, ওই দিন কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি ছিল না বাসায়। তো আমরা মোমবাতি জ্বালিয়ে রুমের মধ্যে সবাই বসে গসিপ করছি ফ্লোর ম্যাটে। তো আমার ওই আপুটা শুধুমাত্র ওই জানালার দিকে মাথা দিয়ে বসা ছিল, হেলান দিয়ে বসেছিল। তো আমরা সবাই কথা বলছি, চারপাশে আমরা সবাই বসে আছি। হঠাৎ করে সে পিছনের দিকে মাথাটা, মানে মনে হলো যে ওকে কেউ একজন টান দিয়ে পেছনে নিয়ে গেল, ঠাস করে পেছনে চলে গেল এবং চিৎকার দিচ্ছে, আমাকে ধরো। এন্ড আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে। এন্ড উঠে দেখলাম যেটা যে ওর চুলগুলো ওয়েভ করছে, মানে কেউ একজন ধরে যে চুল ধরে টানছে, কিন্তু তার হাতটা দেখা যাচ্ছে না। প্রায় কয়েক সেকেন্ড এরকম হলো। দেন আম্মু দোয়া টোয়া পড়া শুরু করলো, এন্ড ফরচুনেটলি তখন ইলেকট্রিসিটি চলে আসে। এন্ড সে সামনের দিকে মুভ করে চলে আসতে পারে, মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে চুলটা।
আচ্ছা, আপনার কাছে আমি আবারও ফিরে আসবো। তো আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার নামটা বলতে হবে প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আপনার ঘটনায় শুনে একদম সরাসরি আপনার ঘটনায় চলে যাই। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাজিনের সাথে ঘটে গিয়েছে। আর আমার ফ্রেন্ডের কাজিন হচ্ছে ঢাকার বাইরের একটা হসপিটালে সে ডক্টর, আর তার লাইফের ফার্স্ট পোস্টমর্টম দেখতে গিয়ে সে এই এক্সপিরিয়েন্সটা ফেস করেছে। আপনারা সবাই হয়তোবা জানেন যে হসপিটালের মর্গে এনভায়রনমেন্টটা একটু কোলাহল মুক্ত থাকে। তো সেও মানে ওই দিন সে তার ফার্স্ট মানে পোস্টমর্টম ছিল। তো একের পর এক লাশ বের করা হচ্ছে। তো হসপিটালের পুরাতন বিল্ডিং থেকে একটা মধ্যবয়স্ক মেয়ের লাশ বের করা হলো। তার ওড়না দিয়ে তার পুরো শরীরটা ঢাকা ছিল। আর তারপর সে একজন ডোমকে নিয়ে সে মর্গের দিকে যাচ্ছিল। তো সে যখন যাচ্ছে তখন বাতাসে তার ওড়নাটা মানে মাথা থেকে নিচে পড়ে যায়। তো তার মাথা থেকে গলা পর্যন্ত দেখা যাচ্ছে। তাকে দেখে সে একটু অবাকই হয়ে গেল। সে দেখলো যে তার চেহারার মধ্যে তখনও মৃত্যুর কোনো ছাপ স্পষ্ট হয়নি। সে তাকে দেখে সে ফুললি অবাক হয়ে যায়, আর তার চেহারার মধ্যে একটু হাসি ছিল। তো সে একজন ডোমের সাথে সে আস্তে আস্তে সেই মর্গের দিকে যাচ্ছে। তখনও সিনিয়র ডক্টর আসেনি এবং আরেকজন ডোম আসার কথা, সেও আসেনি। তো মর্গের করিডোরে গিয়ে সে ওই ডোমটা তাকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসি। তো সে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে 2 মিনিট পরে একজন লোক আসলো। সে সেখানে নতুন ছিল, তো কাউকেই তখনও চেনে না। তো একজন লোক এসে তাকে বলল যে, একটু গম্ভীর গলায়, একটু লম্বা আকৃতির ছিল, তাকে বলল যে আপনি আমার সাথে আসেন। তো সে যেহেতু কাউকে চেনে না, তার পিছে পিছে যাওয়া শুরু করলো। সে লাশটাকে নিয়ে আগে আগে যাচ্ছিল আর সে পিছে ছিল। তো তাকে ফার্স্টে তার নামটা আস্ক করলো, তারপর সে কোনো উত্তরই দিচ্ছিল না। সে যখন যাচ্ছে, তো অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশে, আর একটার পর একটা রুম পার করছে, সারি সারি রুম ছিল। তো সে একটা রুমের গেট খুললো। গেটটা খোলার সাথে সাথে সে বলল যে, দেখেন আমরা কিভাবে এখানে থাকি। জাস্ট এই একটা ওয়ার্ডই সে বলেছিল। তো লাস্টটাকে নিয়ে সে রুমের ভিতরে ঢুকে গেল। অন্ধকার ছিল। তো তার মোবাইল পকেট থেকে সে লাইটটা বের করবে, মানে মোবাইলটা হাতে নিয়েছে। তো সে ভিতরে ঢুকে মানে সে 1 মিনিটের মধ্যে বুঝতে পারলো যে যে লোকটার সাথে সে এসেছিল সে ভিতরে নেই। এই জিনিসটা সে মোবাইলের লাইটটা অন করার পরপরই সে বুঝতে পারলো যে ওই লোকটা ভিতরে নাই। তো সে ভয় পেয়ে গেল। সে যখন রুম থেকে বের হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই সে ফিল করলো যে তার ডান হাতটা পিছন থেকে কেউ অনেক জোরে চাপ দিয়ে ধরে রেখেছে। তো সে তার হাতে মোবাইল থাকার কারণে সে মোবাইল লাইটটা অন করে যখনই সে লাইটটা মারলো, সে দেখলো তার লাইফের সব থেকে ভয়ানক দৃশ্য। সে দেখতে পেল যে সেই লাশটা উঠে ওই ইয়ের মধ্যে, যেখানে শোয়ানো ছিল লাশটা, সেখানে বসে আছে এবং তার দিকে চেয়ে ভয়ানক একটা হাসি দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায় এবং হাতটা কোনো মতে ছাড়িয়ে সে মাটির মধ্যে পড়ে যায়। আর সেই লাশটা যখন মাটির মধ্যে সে পড়ে গিয়েছিল, সেই লাশটা জোরে জোরে হাসা শুরু করলো। এই দৃশ্যটা যখন সে ফিল করলো, তখন সেই মুহূর্তে সে ভয়ে সেন্সলেস হয়ে গেল ওইখানে। পরবর্তীতে তাকে ওই পরিত্যক্ত রুম থেকে ডোমরা তাকে উদ্ধার করে। পরে যখন তার সেন্স ফিরে আসলো, তখন ডোমরা তাকে বললো যে আপনি ওই পরিত্যক্ত রুমের মধ্যে লাশটাকে নিয়ে গেলেন কিভাবে। পরে পুরো ঘটনাটা সে ওই ডোমদের সাথে শেয়ার করলো। পরে তার কথা তারা বিলিভ করলো। পরে সে কয়েকদিন অসুস্থ ছিল। পরবর্তীতে সে যখন ওই মেয়ের সম্পর্কে জানতে চাইলো যে ওই মেয়েটার ওই বা কি হয়েছিল ওর, পরে সে জানতে পারে যে 2-3 দিন আগে সে তার বাসার মানুষের সাথে রাগ করে ওই ওনার শরীরে যে ওড়নাটা ছিল ওই ওড়নাটা দিয়ে গলায় ফাঁসি দিয়ে সুসাইড করে। এবং এটাই ছিল আমার ঘটনা। আর এই এক্সপিরিয়েন্সটা উনি মনে করলে উনি এখনো পর্যন্ত অনেক ভয় পেয়ে যায়। আর এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শুভ, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। আমার ঘটনাটা হচ্ছে 2011-এ, এটা যশোরে হয়। তো হয় কি, মানে আমরা ফ্রেন্ডরা 5-6 জন ফ্রেন্ড মিলে ঘটনাটা হয়। তো
ঘটনা হচ্ছে শীতকালে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে। তো আমরা হয় কি ফ্রেন্ডরা মিলে অনেক সময় আড্ডা দিতে দিতে রাত্রে দেখা যায় যে মানে হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে যায় যে ঠিক আছে আজকে আমরা কেউ বাসায় যাব না, আমরা বাইরেই আড্ডা দিব। তো বাইরে কোথায়, বাইরে হয়তো যার বাসা ফাঁকা থাকে তো তার বাসায় ওখানে আড্ডাটা দিই। তো এমন হয় কি যে আমরা আড্ডা দিতে দিতে মানে খাওয়া দাওয়ার প্ল্যান করি, তো পিকনিক মতো টাইপের হয়। তো সেদিন হচ্ছে আমরা ফ্রেন্ড ছিলাম, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল শুভ, রানা, সাইফুল, মিথুন, শন। তো সাইফুলের বাসাটা ফাঁকা থাকে আর ওর বাসার পিছনে একটা পুকুর আছে। তো ভাবলাম যে আমরা তাহলে ওর বাসায় থাকি আর রান্না বাড়াটা আমরা পুকুর পাড়ে করি। তো যাই হোক আমরা রান্না বাড়ার অ্যারেঞ্জ শুরু করি। তো এইটা জাস্ট 11টা 11:30 দিকে আমরা রান্না বাড়া শুরু করি। তো লোকেশনটা এমন যে পুকুর পাড়ের ডান সাইডে হচ্ছে একটা বাঁশবাগান আছে আর বাম সাইডে কিছু গাছপালা আছে। তো যখন শীতকাল মানে একটা শেডের দরকার হয়, এই জন্য আমরা এই বাঁশ বাগানের নিচে ওইখানটা আমরা রান্না বাড়া শুরু করি। তো রান্না বাড়া আমাদের চলে। হঠাৎ একটা টাইমে আমরা শুনি যে উপর থেকে বৃষ্টি পড়তেছে। তখন আমরা খেয়াল করলাম যে হয়তো বৃষ্টি হইতে পারে অথবা মানে শীতকালে বাঁশের পাতা থেকে পানি পড়ে, তখন তো এইটাও হইতে পারে। যাক আমরা কেয়ার করি না, আমরা আমাদের মতো থাকি। তো কিছুক্ষণ পরে দেখি যে বৃষ্টি পড়াটা আমার একটু ফোর্সে বেড়ে গেছে। তো আমরা ভাবলাম তাহলে আমরা এখানে না থেকে আমরা ঘরে শিফট করি। তো হঠাৎ করে এক ফ্রেন্ড ও বললো যে ঠিক আছে তাহলে একটু ওয়েট কর, আমি একটু দেখি মানে আসলে এটা কি বৃষ্টির পানি নাকি এই গাছের পাতার পানি। তো এই বলে একটু ফাঁকা জায়গায় যায়, তো যে দেখে যে না ওইখানে জাস্ট নর্মাল। তো আমরা বললাম তাহলে হয়তো হচ্ছে এটা বাঁশের পানি, আমরা ওইখানে স্টে করি। চলতে কিছুক্ষণ পরে আমরা শুনি যে পুকুরে একটা মানুষ গোসল করলে কিংবা পুকুরে ঝাঁপাঝাপি। প্রিয় লিসেনার, স্বাগতম বুদ্ধা ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যেমন একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড আসতেছে। তো আমরা একটু দৌড়াতে দেখলাম যে আসলে মানে পুকুরে এই রাত্রেবেলা কে আসলো। তো দেখি না জায়গাটা পুরো নর্মাল। তো আমরা আবার ফিরে আসি, যাই হোক আমরা আবার কাজ করতেছি। তো হয় কি এর মধ্যে সাইফুল আমাদের ফ্রেন্ড আছে, ওর একটা কুকুর আছে, বাট কুকুরটা মানে বেশ মানে মিশুক আর কি, মানে আমাদের সাথে আছে, বসে আছে। তো কিছুক্ষণ পরে দেখি যে কুকুরটা নজর চিল্লাচ্ছে। এখন এই রাত্রেবেলা কুকুরটা এতক্ষণ শান্ত ছিল, বাট হঠাৎ করে ওর চিল্লাইন শুনে মানে আমাদের মধ্যে একটু মানে ভয় আসলো যে আসলে হঠাৎ করে চিল্লাচ্ছে কেন। তো যাই হোক আমরা আমাদের মতোই আসি। এখন আরো কিছুক্ষণ পরে শুনতেছি মানে এই বাঁশ বাগানের ভিতরে অনেকগুলো হয়তো মানে ঘোড়া কুকুর টুকুর এরকম দৌড়ালে যেমন একটা সাউন্ড হয়, নয়েজ, এরকম একটা নয়েজ আসতেছে। তো যাক আমরা অতটা কেয়ার করিনি, আমরা আমাদের মতোই আসি। বাট এই সাউন্ড এত জোরে জোরে বাড়তেছে, কিছুক্ষণ পরে আমরা মানে একটা ভয় লাগছে আসলে কি হচ্ছে। তো ওই সময় সাইফুল ব্যাপারটা বুঝতে পারে, ও বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে না থেকে আমরা আমাদের বাসায় শিফট করি, এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাই। তো অলরেডি তখন রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমরা তখন জিনিসগুলা মানে সব নিয়ে যাচ্ছি, মানে হাড়ি টাড়ি যা যা আছে। তো নিতে মানে কুকুরটা তখন আমাদের সঙ্গেই ছিল। তো আমরা যখন নেওয়া শুরু করি তখন কুকুরটা আমাদের সাথে আসে না, ও কিছুক্ষণ দূরে ছিল। দূরে থেকে অনেক মানে চিল্লাচ্ছে অনেক, মানে হয়তো মানে চোর টোর দেখলে কুকুর যেমন চিল্লায় এরকম চিল্লাচ্ছে। তো আমরা যাই হোক সবকিছু নিয়ে রুমের মধ্যে ঢুকি। এখন ওর রুমটা এমন যে রুমের সামনে একটা বারান্দা আছে, মানে প্রথমে বারান্দা তারপরে রুমে ঢুকতে হয়। তো আমরা রুমে ঢুকে গেলাম, বাট আমাদের একটা ড্রিঙ্কসের বোতল ছিল, এটা হচ্ছে মানে রুমের বাইরে দরজার সামনেই ছিল। তো আমরা মানে ঢুকে যখন বসে আছি তখন সবাই বলা বলি করছে ঠিক আছে তাহলে রুমের মধ্যে থাকি, মানে অন্তত সকাল না হওয়া পর্যন্ত আমরা রুমে থাকি, এখান থেকে বেরোবো না কেউ। বাট হঠাৎ করে দেখি যে মানে ড্রিঙ্কসের বোতলটা ওটা বাইরে, মানে ওটা হচ্ছে দরজার সামনে। তখন দরজা যখন খুলতে যাবো তখন এক ফ্রেন্ড বলছে ঠিক আছে এইটা খোলা দরকার নেই, মানে যেহেতু একটু আতঙ্কে আছি আমরা, দরকার নেই। বাট এদিকে কুকুরটা তো অনেক জোরে চিল্লাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা ফিল করলাম যে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো এটা একজন না, আমার 2-3 জন হাঁটাহাঁটি গুলো, যেমন একটা সাউন্ড পাওয়া যায় এরকম সাউন্ড, হাঁটাহাঁটি করতেছে, মাঝে মাঝে এসে দরজায় নক করতেছে, আবার জানলা নক করতেছে। আমরা তো সবাই রুমের মধ্যে বসে আছি। এইবার মানে দরজার নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওইখান থেকে মানে বাইরে লাইটের আলোটা মানে শেডটা আসতেছে। তো হঠাৎ করে মানে লাইটের সামনে থেকে হাঁটাহাঁটি করলে একটা শেড যেমন আসা যাওয়া করে এরকম দেখতেছি। কিছুক্ষণ পরে মানে আরেক ফ্রেন্ড মানে দরজার নিচেতে উঁকি মারলো, দেখছে যে মানে ড্রিঙ্কসের বোতলটা মানে কাছে পড়ে আছে, মানে ঠিক মানে পুরোপুরি পড়ছে বাট মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঝুলতেছে। তো এইটা তো একদম ইম্পসিবল যে আসলে এটা কিভাবে হয়। তো যাক আমরা তো মানে অনেক আতঙ্কে ছিলাম, মানে রুমের মধ্যেই বসে আছি। আর কুকুরটা তো বাইরে চিল্লে আছে একাধারে। আর বাইরে এমন একটা এনভায়রনমেন্ট যেন মানে খুব প্রচন্ড ঝড় বৃষ্টি এরকম চলতেছে।
তো যাক আমরা সবাই বসেছিলাম। তো একটা টাইমে ফজরে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে আমরা আর ওই সাউন্ডটা শুনি নাই, তখন মানে পুরোপুরি একদম স্তব্ধ। তো যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তখন আমরা জাস্ট দরজাটা খুলি। তো দরজা খুলে ফার্স্টে মানে বারান্দার দিকে তাকাই দেখি মানে দুইটা মানুষের পাঁচ ছাপ। একটা হলো মানে ছাপটা আছে আপনার মানে কাদা থেকে উঠে আসলে কাদা যেমনটা ছাপ পড়ে মানে কাদা দিয়ে মানে পাঁচ ছাপটা, আরেকটা হলো মানে রক্ত একটা ছাপ, মানে দুইটা ছাপ পড়ে আছে। তো এইটা দেখে যাক যখন মানে সকাল হয়ে গেছে আমরা অতটা ভয় পাইনি, বাট এবার ভাবলাম যে কুকুরটা কি অবস্থা দেখি। বাট কুকুরটা তো বাসার আশপাশে নাই, বাড়ির এক কোনায় দেখলাম যে কুকুরটা শুয়ে আছে। তো দৌড়া গেলাম আমরা ওইখানে, আমরা দেখি কুকুরটা মানে ওটা মারা গেছে। আর কুকুরের গায়ে মানে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেমন একটা দাগ এবং 3-4টা স্ক্র্যাচ করে আছে। তো এই তো হচ্ছে দেখলাম কাহিনী, আর দ্যাটস ইট, এটাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আবারও আমাদের আপুর কাছে, এবং একজন একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে আচ্ছা থার্ড স্টোরিটা অসম, অর্থাৎ আপনার যে ঘটনাটা সেটা, এবং আপনার কাছে একটা কোয়েশ্চেন করেছেন তিনি, সেটা হচ্ছে আপনি একটা ভয়েস শুনতে পান, আপনি বলছেন রাইট, একটা ভয়েস শুনতে পান আপনি, যে কোনো আওয়াজ, হ্যাঁ সেই ভয়েসটা কেমন বা কণ্ঠটা কিরকম, এটা কি পুরুষ কণ্ঠ নাকি? পুরুষ কণ্ঠ, যতবারই শুনেছি পুরুষ কণ্ঠে বলেছে। আচ্ছা, এক একবার কি এক এক রকম করে সেই আওয়াজ? না, প্রত্যেকবার সেম ভয়েসটাই, সেম ভয়েস পান, এবং যতবারই আমি নামাজ পড়া অবস্থায় মানে যে ফ্রেগ্রেন্সটা পাই, আতরের যে ফ্রেগ্রেন্স, সেম ফ্রেগ্রেন্স, কোনো ধরনের কোনো পার্থক্য না, কোনো পার্থক্য নেই। এবং আমি এক্স্যাক্টলি ফিল করি দ্যাট টাইম যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আমার মাথায় হাত বুলাচ্ছে। আর আমি যেহেতু ছোট থেকে এইসব বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে গেছে, তো আমি বর্তমানে যেটা করি যে আই ওয়ান্ট টু লাইক কমিউনিকেট করতে চাই, যে আমি কোন একটা জিনিস ফিল করলাম যে এখানে এই জিনিসটা হচ্ছে প্যারানর্মাল, বা কেউ বাসায় কেউ নেই, বা কোনো একটা সমস্যা হচ্ছে এখানে, বুঝতে পারছি কোনো কিছুর এক্সিস্টেন্স এখানে আছে। দ্যাট টাইম আমি যেটা করি, আমি কমিউনিকেট করার চেষ্টা করি, যে আমি জাস্ট বলি যে আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমারও কোনো ক্ষতি করবেন না, আমাকে ভয় দেখানোর দরকার নেই, এরকম কিছু আমি কমিউনিকেট করার চেষ্টা করি। আর এইসব মানে এই জিনিসটা আমার ভয়টাকে নিজে মানে কাবু করা যেটাকে বলে, এটা আমি আসলে নিজে মাঝে মাঝে মেডিটেশন করা যেটা বলে পজিটিভ এনার্জির জন্য, এই জিনিসটা আমি করে থাকি। আর নামাজ তো অবশ্যই আমি পড়ি। তো এইসব বিষয়গুলোর জন্য মানে এখন ভয়টা আসলে মানে যে কোনো কিছুই হলেও সেটাকে আমি আসলে ভয় পাই না। আচ্ছা, আপনার ঘটনায় আমি আবারও আসবো। তার ফারনাজ আমাদের সাথে রয়েছেন, আপনার ঘটনা শুনি আমরা, এবং আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটা কি রিসেন্টলি ঘটে যাবে নাকি আগের কোনো ঘটনা বলবেন আপনি? রিসেন্টলি গতকালকে ঘটে গিয়েছে, যদি সুযোগ হয় আমি কি আগেরটা বলবো? আপনি প্লিজ আপনি বলেন, তাহলে আগেরটাই শুনি। ওকে, তাহলে যেহেতু আমি আমার বাসাকে কেন্দ্র করে সব কথা বলছি, তো আমার বাসাকে কেন্দ্র করে আমি এখন যেটা বলবো, আমি মানে প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা বাসার কিছু স্পেসিফিক প্লেস থাকে। তো তার মধ্যে একটা প্লেস হচ্ছে যে আমাদের কর্নারে একটা সিঁড়ি রয়েছে, যেটা নিচ থেকে ছাদ পর্যন্ত ওঠা যায়। পেছনে একটা সিঁড়ি আছে, দুটো সিঁড়ির মাঝখানে, ওটা হচ্ছে পেছনের সিঁড়িটা। তো এই পেছনের সিঁড়িটা স্বভাবগতভাবে ভয়ের কারণে খারাপ দেখে কেউ ইউজ করা হয় না রাতের বেলা। সন্ধ্যার পর কেউ এখানে যাওয়া আসা একেবারেই নিষিদ্ধ। তো এখানে অনেকগুলো ইনসিডেন্টস হয়েছে। তো এর মধ্যে একটা যেটা বলবো আমি এখন, সেটা হচ্ছে যে আমাদের আগে বলেছে যে বুয়াদের উপরে, কাজের লোকদের উপর অনেক অত্যাচার হয়। তো প্রত্যেকটা কাজের লোককে আম্মু অ্যালার্ট করে দেয় যে সন্ধ্যার পর ওইখানে যাতে না যায় কেউ। তো আম্মু নিজের কারণে, ব্যক্তিগত কারণে, তার রান্নাঘরের হাঁড়ি পাতিল যেটা হয় সেটা হচ্ছে ওই পেছনেই একটা স্টোর রুম আছে। তো সে রাতে প্রয়োজনে, সে দিনে নিয়ে আসতে পারেনি, রাতে নিয়ে আসতে হবে। তো তার জন্য সে বুয়াকে বলে। ইন দ্যাট টাইম আমাদের বাসায় যে পুরনো বুয়া, তারা তো জানে এই বিষয়গুলো ওখানে খারাপ, তো ওরা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, তারা যাবে না। তখন ছিল রাত 8টা কি 8:30 বাজে। ওই দিনই নতুন একটা কাজের মেয়ে আমাদের বাসায় জয়েন করে। সে আমাদের বাসার সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাকে কিছুই বলা হয় নাই যে আমাদের বাসায় প্রবলেম আছে বা এরকম কিছু। তো বুয়ারা চালাকি করে তারা যায় না, তারা সামনে দাঁড়িয়ে থাকে এবং মেয়েটাকে বলে যে তুমি ওই নিচে থেকে, একটা স্পেস আছে, দুটো সিঁড়ির মাঝখানে একটা স্পেস আছে, ওইখানে স্টোর রুমের মতো আম্মুর এইসব কুকারিজ গুলা থাকে। তো ওই মেয়েটাকে পাঠায় যে তুই ওইখান থেকে গিয়ে এগুলো নিয়ে আয়, আমরা এখানে দাঁড়াচ্ছি। তো মেয়েটা তো কিছু বুঝতে পারে না, মেয়েটার বয়স 14 কি 15। তো মেয়েটা নিচে যায়, ওখানে একটা লাইট জ্বালানো থাকে। তো মেয়েটা নিচে যায়, গিয়ে নিয়ে আসার জন্য 4-5টা সিঁড়ি স্টেপ করার পর সে ফ্রিজ হয়ে যায়, টোটালি ফ্রিজ, সে মুভ করতে পারে না। এবং সে প্রচন্ড জোরে চিৎকার করে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে নিয়ে যাও,
আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও, এটা কি? তো বুয়ারা তো বলতেছে তুই চলে আয়, পেছনে চলে আয়, তুই উঠে চলে আয়, কি হয়েছে তুই চলে আয়। তো বলতেছে আমি তো নড়াচড়া করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, আমাকে ধরো, ওইটা আমাকে মেরে ফেলবে। ও শুধু এটা বলে চিৎকার করতে থাকে। এন্ড মানে দ্যাট টাইম বুয়ারা নিজেরাও বুঝতে পারে বিষয়টা, এবং বুয়ারাও চিৎকার করে আম্মু আমরা সবাই চলে যাই ওখানে, আব্বু আমরা সবাই যাই ওই প্লেসে। যাওয়ার পর দেখি স্টিল মেয়ে ফ্রিজ হয়ে কান্না করতেছে, সে কোনো নড়াচড়া করতে পারতেছে না। এক পর্যায়ে 5-6 মিনিট পরে আব্বু ওরা গিয়েও নিজেরাও নিয়ে আসতে পারতেছে না মেয়েটাকে ধরে, ওইখান থেকে মুভ করাতে পারছে না কেউ, মনে হচ্ছে মানে কেউ ওকে ধরে রাখছে শক্ত করে, ওখান থেকে ওকে আসতে দিবে না, এরকম একটা বিষয়। তো কিছুক্ষণ পর মেয়েটা নিজেই ফ্রেন্ড হয়ে যায়। ফ্রেন্ড হওয়ার পর তাকে উপরে যখন নিয়ে আসা হয়, কিছুক্ষণ পর যখন তার সেন্স আসে, সেন্স আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। হুজুর আসে এবং এর মাঝখানে হুজুর আসে, হুজুর এসে অনেক কিছু করে। দেন মেয়েটার সেন্স আসার পর মেয়েটা বলে যে আমি যখন যাই ঠিক যেখানে কুকারিজ গুলা রাখা হয়, যে টেবিলটা ছিল ওইখানে, ওইটার উপরে কালো পশমওয়ালা ভাল্লুক টাইপের কিছু একটা, প্রচন্ড কালো পশম, চোখগুলো লাল করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসছিল এবং এসে ওইখানে বসেছিল, বসে শুধু হাতটা দিয়ে তার পা দুটো ধরে রেখেছে। সে ওইখানে বসা কিন্তু হাত দিয়ে তার পা ধরে রাখছে, এরকম একটা বিষয়। দ্যাটস দ্য রিজন যে সে কোনো মুভ করতে পারছিল না। এই ছিল একটা, ওই প্লেসটা নিয়ে এই ছিল একটা বিষয়। আচ্ছা, আর রিসেন্টলি কালকে আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা শুনে ফেলি আমরা। গতকালকে যে ঘটনাটা ছিল সেটাকে কেন্দ্র করে এর আগের রাতে আমার সাথে একটা বিষয় হয়। সেটা ছিল রাত 10টা 10:30টার দিকে, আমি শুয়ে আছি, লাইট অন করা, টোটালি ভালো। তো আমার রুমের হচ্ছে আমার একটা জানালার পাশেই আমার বেডটা। তো ওই জানালার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলিতে মানে ইউজ করা হয় না, এরকম একটা গলি। তো ওই পাশ থেকে জানালার মধ্যে মনে হচ্ছে কেউ রাগ করে যেমন ফুফু করে একটা শব্দ করে, মানে কেমন একটা শব্দ করে রাগ হয়ে গেলে কোনো মানুষ বা যেই হোক, ওরকম একটা শব্দ করতেছে। তো আমি আগেই বলেছি যে আমি কমিউনিকেট করার চেষ্টা করি। তো আমি বললাম যে আমাকে ভয় দেখানোর দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি একা ছিলাম রুমে। তো ওই দিন আর কোনো প্রবলেম হয় নাই। দেন পরদিন সকালে যেটা হয় সেটা হচ্ছে আম্মু চলে যায় ডক্টরের কাছে। তো আম্মু আমাকে ঘুম থেকে উঠায় ঠিক 8:30টার দিকে। তো বাসায় আর কেউ ছিল না, ছোট্ট একটা ভাতিজি আছে, ক্লাস 4-এ পড়ে, ও ছিল ওর রুমে পড়তেছে। তো ওই সময় আম্মু আমাকে জেগে তুলে যে দরজাটা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। তো আমি উঠে দরজাটা লাগিয়ে দিয়ে আমি আবার রুমে চলে আসি। রুমে চলে এসে আমার রুমের ফ্যান অফ ছিল এবং চারপাশের জানলাগুলো লাগানো ছিল, মানে রুমে যে কোনো বাতাস এসে যে পর্দাগুলো নড়াচড়া করবে ওইরকম কোনো ওয়ে ছিল না। তো যাই হোক, ঘটনাটা যেটা হয় যে আমি রুমে এসে আবার শুয়ে পড়ি। আচ্ছা, শুয়ে উল্টো পাশে, যে পাশে জানালাটা ছিল ওই পাশে মুভ করে আমি শুয়ে থাকি, চোখটা বন্ধ করি। 2 সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ করার সাথে সাথে আমার সাথে যেটা হয় যে আমি আর চোখটা খুলতে পারছি না। আচ্ছা, খুলতে পারছি না এবং আমি চোখ বন্ধ করে ফিল করছি যে আমার রুমের পর্দাটা নড়ছে এবং আমার পেছনে কোনো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ওই সেম ফোফো করে রাগ করে যে শব্দটা করে ওরকম ফোফো করে একটা শব্দ করছে, মানে সে প্রচন্ড রেগে আছে, এরকম একটা সাউন্ড করতেছে এবং চুপ দাঁড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমি ঘুমিয়ে থাকি বা আমার সাথে যদি ঘুমানোর সময় যদি আমার আশেপাশে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেটা আমি সেন্স করতে পারি, এটা আমার সাথে হয়। ওকে। তো দ্যাট টাইম আমি তো ঘুমাচ্ছিলাম না। তো যাই হোক, যেটা হয়, তো আমি মুভ করতে পারছিলাম না। স্লিপ প্যারালাইসিস হলে যেটা হয় আমরা, বা বোবা ধরলে যেটা হয়, আমার সাথে সেম ওই জিনিসটাই হচ্ছিল। তো আমি কয়েক সেকেন্ডের মাথায় আমি ওই টাইমেই কোনো কিছু করতে পারছি না। আমার প্রচন্ড বুকে ব্যথা এবং আমার ঘাড় পিঠ পুরোটা ব্যথা করতেছে, পুরো বডি আমার ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ চেপে ধরছে আমাকে। এন্ড আমি মনে মনে মানে ভেতর ইয়াসিন সূরা পড়তেছি এবং কয়েক মিনিটের মাথায় 2 মিনিটের মাথায় উঠে বসে পড়ি। বসার পর আমি তাকিয়ে দেখলাম যে সেম আমার রুমের পর্দাটা ওয়েভিং, প্রেস করছে, নড়াচড়া করতেছে। কিন্তু আমি প্রথমে বলেছি যে পর্দাগুলো নড়ার জন্য কোনো ওয়ে নাই, কারণ ফ্যানগুলো অফ ছিল, জানলা লাগানো ছিল। এন্ড কোনো রকম ওই শব্দটা স্টিল আমি বসার পরেও পাচ্ছি এবং ভয়ে আমি জাস্ট ডান দিকে তাকালাম। তাকানোর পর সেম জিনিসটাই দেখলাম যে একটা ছোট্ট মেয়ে চুলগুলো বড় বড় করে আমার দিকে এমন রাগান্বিত ভাবে তাকিয়ে আছে যে মানে, এবং মেয়েটার ফিগার যতটুকু করলাম যে সে আমার যে ভাতিজিটা তার মতোই, টোটালি তার মতো, শুধু চুলটাই বড়।
সেম তার মতো, শুধু চুলটা বড়, আমার দিকে এভাবেই তাকিয়ে মানে খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। তো আমি তখন ওই ইয়াসিন সূরা লাউডলি পড়ছি, তখন লাউডলি ইয়াসিন সূরাটা পড়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার সামনে সেটা ভ্যানিশ হয়ে যায়। এই যে চেহারাটা দেখেন, আপনি এই চেহারাটা একদমই চেনেন না মনে হয়। না, আচ্ছা, কিন্তু পুরো ফিগারটা যেমনটা ছিল, আমার হুম। ভাতিজিটাকে আমি যেমন দেখে মনে হলো ওই দাঁড়িয়ে আছে, চুলটা দাঁড়িয়ে আছে। অনেক বড়, মানে কেমন জানি, এটা আসলে বোঝানো যাবে না। ওকে, সো এটাই আপনার জীবনের ঘটনা, এটা এবং রিসেন্ট হ্যাঁ, কালকের recent, কালকের ঘটনা। গতকালকের হ্যাঁ। এটা। তার মানে আপনারা বাসা চেঞ্জ করলেও এই বাসাতেও আপনার সাথে সেই সমস্যাগুলো আপনার সাথেই কিন্তু এবং চলে এই এসেছে। সমস্যাগুলো কি, আরেকটা জিনিস আমি বলি যে এই বাসায় আমি যখন নতুন বাসায়, এই বাসায় আসার পরেও যেটা হয়, আম্মু যখন মানে বাসাটা যখন খালি থাকে, আম্মু চলে গেছে বা বাসাটা টোটালি খালি, আমি একা আছি, আর আমি একটু পর্দা মানে দিনের বেলাও আমি একটু অন্ধকার পছন্দ করি। হুম, হুম। তো দ্যাটস দ্য রিজন যে আমি পর্দা সব লাগানো থাকে, একটু অন্ধকার হাফচা, একটু ছায়া, এরকম একটা পরিবেশ সবসময় আমি রাখি। তা আম্মু চলে যাওয়ার পরেও যেটা হয় যে প্রায় সময় রান্নাঘরে শব্দ হচ্ছে, আমার রুমের পাশেই হচ্ছে ডাইনিং স্পেস, কেউ হয়তো বা দেখা গেছে গ্লাস ছুঁড়ে ফেলে নিচে ফেলে দিচ্ছে, কেউ হয়তো দৌড়ে যাচ্ছে, এরকম অনেক বিষয়গুলো ফিল করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই এবং মাসুম ভাই সহ সমস্ত ভূত এফএম এর শ্রোতাদের জানাই ভৌতিক শুভেচ্ছা। এখন অনেক রাত, গভীর রাত, আর আমার সাথে যে ঘটনাটা ঘটে তা গভীর রাতেই ঘটে, আর আমি এখন আপনাদের সেই ঘটনাটা শোনাবো। আমার নাম মোহাম্মদ রাজু খান, বাড়ি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা, গ্রাম টেপরা। আমি গত 10 বছর যাবৎ কুয়েতে কাজ করি। 10 বছরের ভেতর 8 বছরে আমি ট্যাক্সি চালাই। তো আমি দিনের সাথে রাত্রে বেশি গাড়ি চালাতাম, আমার কাছে ভালো লাগতো। তো আমি আমার ঘটনা শুরু করছি 2008 জুন অথবা জুলাই, প্রচন্ড গরম তখন। আমি কুয়েত সিটিতে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে ঘুরতে, হঠাৎ এক আওয়াজ আসলো, ট্যাক্সি ট্যাক্সি। আমি ভাবলাম নর্মালি কোনো প্যাসেঞ্জার গাড়ির জন্য ডাকতেছে। আমি দাঁড়ালাম। মার্কেটের সাইড থেকে তো অন্ধকার ছিল, ওই সাইড থেকে একজন লোক বের হয়ে আসলো, এসে বললো যে আবদালি যাবে। এখানে বলা দরকার আছে যে কুয়েত সিটি থেকে আবদালির দূরত্ব 140 থেকে 50 কিলোমিটার। আমি ভদ্রলোককে বললাম অনেক দূরের পথ, ঠিক আছে যাবো, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। সে বললো ভাড়া নিয়ে সমস্যা নেই। তার হাতে দুটো লাগেজ ছিল, সেই লাগেজ দুটো আমি গাড়ির ডিগ্গি খুললাম, সে লাগেজ দুটো গাড়ির ডিগ্গিতে রাখলো। তো যেভাবে রাখলো বোঝা গেল খুবই হালকা জিনিস, কিন্তু গাড়িতে রাখার পর বুঝতে পারলাম অনেক ভারী। যাই হোক, সে গাড়ির সামনের সিটে বসলো আমার পাশে এবং আমরা রওনা দিলাম। তিনি আমাকে গম্ভীর সুরে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে। আমি তাকে বললাম ভাইজান এখান থেকে যাইতে মোটামুটি 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 40 মিনিট লাগতে পারে। বললো ঠিক আছে, সমস্যা নাই, যাও। তো এখানে বলা দরকার যে ভদ্রলোকটা আমার জানা মতে যে তিনি পাকিস্তানি ছিলেন, তার পোশাক আশাক এবং তার কথাবার্তা শুনে বুঝতে পারলাম। আর সে আমার সাথে অতটা কথাও বলে নাই। তো তারপর আমি রওনা দিই, আমি কানে হেডফোন লাগাই, গান শুনতে থাকি আমার মোবাইলে থেকে। আর তিনি ঘুমাইতেছিলেন, মানে ঝিমানোর মতোই আর কি। আমি আর তাকে কোনো ডিস্টার্ব করি না। সে আমাকে একটা জায়গার নাম বলে যে ওখানে যায় আমাকে তুমি ডাক দিয়ে দিও, আমি তোমাকে ওখান থেকে রাস্তা বলবো। আমি বললাম ওকে। তো আমি তার কথা অনুযায়ী তার জায়গা মতো তার উদ্দেশ্যে যাইতেছি। তো অনেকটা পথ, প্রায় 130 কিলোমিটার চালাইতে হবে আমাকে। চালানোর পরে তাকে ডাক দিতে হইব। তো আমি তারপর আমি চালাইতেছি, সে ঘুমাইতেছে। এর ভিতর তার সাথে আর আমার কোনো কথা নেই। বাস এখানে মধ্যে দুটো জিনিস হইতেছে আমার গাড়ির মধ্যে। ভদ্রলোক গাড়িতে বসার পর গাড়িটা অনেক ভার হয়ে গেছে, আর গাড়ির ভিতরে একটা উদ্ভট গন্ধ আসতেছে। আমি অতটা বুঝতে পারতেছি না যে গন্ধটা কিসের। ধারণা করে নিলাম হয়তো লোকটার শরীরে। গরমের সময় মানুষজন ঘামে, দুর্গন্ধ হইতেই পারে। জিনিসটা অতটা গুরুত্ব দিলাম না। তারপর আমরা তার জায়গা মতো যাই এবং যাওয়ার পর তাকে বলি ভাইজান এখান থেকে কোন দিকে যাবো। সে একটু নড়াচড়া দিয়ে বসে সেটা বলে যে সামনে যাওয়ার পর ডান একটা গলি ঢুকছে, ওদিকে ঢুকবো। তো গলি বলতেও দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারে, এতটুকু চওড়া একটা রাস্তা, তো পাকা করা রাস্তা। সেটা দিয়ে বললো যে এখান থেকে সামনে যাও। তো আমি আস্তে আস্তে গাড়ি চালাইতেছি। তো মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার যাওয়ার পর হাতের ডান পাশে একটা ভাঙা গাড়ি পড়ে রয়েছে। মানে বোঝা যায় যে বেশ কিছুদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির ভিতরে যারা ছিল তারা বাঁচা নাই।
সোজা কথা, মারা গেছে স্পটে। তারপর যদি কেউ বাঁচা থাকে সেটা আল্লাহর ইচ্ছা। আমার মনে একটা এরকম একটা ধারণা হলো যে আশেপাশে কোথাও কিছু নাই, অথচ ভাঙা একটা গাড়ি, এখানে লোকটা নামবো, কোথায় যাবো? তো তাকে একটু জিজ্ঞেস করি। আমি তখন বললাম যে গাড়িটা, ওখানে গাড়িটা স্লো করার পর বললাম যে ভাইজান এখানে কোথায় যাবে? ভদ্রলোক আমাকে বললো আমি এখানেই থাকি। তো এখানে কোথায় থাকেন? কিছু নাই ভাঙা গাড়ি ছাড়া। তো আমাকে আবার বললো যে আমি এখানেই থাকি। তো তার কথাগুলো গম্ভীর স্বর ছিল। আমার অতটা ভালো লাগলো না তাকে জিজ্ঞেস করার জন্য। তো তারপর রীতিমতো সে আমাকে ভাড়া দিয়ে তার লাগেজ ওটা নামাই নিয়ে গেল। আমি টার্ন করার আগে আরেকবার তাকে বললাম, ভাইজান আপনি কোনো ভুল জায়গায় আসেন নাই তো? আশেপাশে কিছুই দেখতেছি না। তিনি আমাকে বললেন যে তুমি যাও, আমি ঠিক জায়গা দিয়ে আসছি, এখানে আমি। তারপর আমি আর কোনো কথা না বলে গাড়ি ঘোড়ায় চলে আসি। কিছুদিন আসার পর একজন পুলিশ গাড়ির মানে গাড়িটা এত দ্রুত আসলো আমার সামনে, আসে সেটা আমাকে বললো যে দাঁড়াও। আমি গাড়িটা রাস্তার সাইডে সাইড করে দাঁড়ালাম এবং পুলিশ অফিসার আমাকে বললো যে এখানে কি করতেছ এত রাতে? আমি অফিসারকে বললাম, স্যার এখানে তো আসছিলাম এক প্যাসেঞ্জার নিয়ে, তো ওই গাড়ির ওখানে নামছে। তো উনি আমাকে বললো যে এই গাড়ি এখানে নামছে একজন প্যাসেঞ্জার, কোথায় যাবো কে সে? আমি বললাম সে সম্ভবত পাকিস্তানি, আমি শিওর না। তাকে এবার বললাম যে স্যার সম্ভবত পাকিস্তানি। আর তার বর্ণনা দিলাম যে লোকটা এরকম এরকম দেখতে, তো তার কাছে তার লাগেজ ছিল সেখানে বললো। আমি তাকে জিজ্ঞেস করছি স্যার যে এখানে কোথায় যাবে? তারপর অফিসার বললো যে এটা হইতেই পারে না। আমি বললাম না, এটাই হয়েছে আমার সাথে। ভদ্রলোক নামে এখানে গেছে গাড়িতে করে। তিনি তারপর তার টর্চ নিয়ে আশেপাশে রাউন্ড মারা দেখলো, আসলে কিছুই নাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই। তারপর আমাকে সে জিজ্ঞেস করলো নেশা করছে? আমি বললাম না। বললো অন্য কোনো উদ্দেশ্যে আসছো? আমি বললাম তাও না, আমি প্যাসেঞ্জারের জন্য আসছি, আমি অমুক এলাকায় থাকি, আমার পুরো ডিটেলস অ্যাড্রেস তাকে বললাম। তো তিনি ভাবলো যে আসলে এত দূর থেকে একটা ছেলে এরকম এত রাত্রে কিসের জন্য বা এখানে আসবে। যাই হোক, তারপর আমি যা শুনলাম তার সেই অফিসারের কাছ থেকে, আসলে সেটা ভাবতেও পারিনি যে এমন কিছু বলতে পারে। তো অফিসার আমাকে বললো যে কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই গাড়ির ভিতরে সেই ড্রাইভারটা মারা গেছে। আর সেই ড্রাইভারটা ছিল পাকিস্তানি, তার ওন গাড়ি ছিল, নিজের গাড়ি ছিল। সে ড্রাইভ করে আসতেছিল, অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গভীর রাতে সে মারা যায়। তারপর এই কথা শুনবার পর আমি যে বর্ণনা দিলাম তার সাথে তার বর্ণনা মিলল, একই মানুষ সম্ভবত। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ আমার গাড়িতে বসবে এবং এত দূর আনার পর সে গাড়ি থেকে নেমে যাবো, আর মানে সবকিছু কেমন যেন উল্টো পাল্টা হইতেছে, কেমন যেন আগে মিলতেছে না কোনো কিছুই। আমি তো ভয়ে মোটামুটি আমি ভয় শেষ, কিন্তু শেষ যাই হই না কেন, তারপর তো আমাকে আমার বাসায় আসতে হবে, আমার গাড়ি নিয়ে আসতে হবে, আমি এত দূর গেছি। তো তারপর অফিসার বললো যে ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এগুলো না টেনশন করার দরকার নাই, তোমাকে আমরা মেন রোড পর্যন্ত দিয়ে আসি, কেননা তারা ওই এলাকার পুলিশ অফিসার ছিলেন। তো আমাকে বললো যে তোমাকে মেন রোড পর্যন্ত দিই, তারপর ওখান থেকে তুমি চলে যাবে। তো আমি আগে আগে গাড়ি চালালাম, তারা আমাকে মেন রোড পর্যন্ত পৌঁছাই দিল এবং পৌঁছানোর পর আমি ওখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো আমার বাসা কুয়েত সিটির কাছেই ছিল। তো আসতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো প্রায় 50-60 কিলোমিটার আসবার পর আমার মনে পড়লো যে আমার পকেটে যে টাকা, মানে ভদ্রলোক যে আমাকে ভাড়া দিছে টাকাটা কি আছে না সেটাও জানিস হয়ে গেছে। তো টাকার দিকে তাকায় দেখি না, পকেটে হাত দিয়ে দেখি না টাকাটা আছে, একটা 10 দিনের নোট, একটা 5 দিনের নোট, সেটা আছে। এবং সে ভদ্রলোক আমার গাড়িতে বসবার পর যে গন্ধটা ছিল, টাকা দিয়ে ওরকম একটা গন্ধ আসতেছে এবং গাড়িতে বসবার পর যে গাড়িটা ভার ভার লাগতেছিল, সেই ভাতটা নাই, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অনেকটা আমি হালকা ফিল করতেছি, আমার গাড়ি থেকে গন্ধও কমতেছে। যতই আমি দূরে আসতেছি ওই প্লেস থেকে, যত দূরে যাইতেছি ততই যেন আমার কাছে হালকা মনে হচ্ছে। আর শুধু ঘুরে ফিরে একটাই জিনিস মনের ভিতরে আসতেছে, কেন এমন হইলো? আমি সেই মানুষটা কেন ছিলাম যার সাথে ঘটনাটা ঘটলো? অন্য কেউ কেন হলো না? বা এই লোকটা কি করতে চাইছিল, কি তার উদ্দেশ্য ছিল? সবকিছু মিলায় যেন কোনো রেজাল্ট আসতেছিল না আমার। সব জায়গায় লাস্টে যায় সেটা প্রশ্নবোধক চিহ্ন ছিল যে কেন, কিন্তু তার কোনো আনসার পাইতেছিলাম না। আর অতটা মাথাও ঘামাই নেই, কেননা এটা নিয়ে যতটাই টেনশন করবো ততটাই খারাপ লাগবে। আর সময়ের সাথে ব্যস্ত জীবনে ব্যস্ততার সাথে সবকিছু ভুলে যাই। তো আমি ইদানিং ভূত এফএম শুনি, তো ভালো লাগে, খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমার সাথে এমন আর কোনো বড় কোনো ঘটনা নাই
তো এই গভীর রাতে আবারও আপনাদেরকে সবাইকে জানাই ভৌতিক শুভেচ্ছা। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা প্রবাসী আছে আমাদের সাথে যেন এমন ঘটনা না ঘটে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের ফ্যামিলিতে কারো যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার কাহিনীগুলোকে শেয়ার করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।